পঞ্চায়েতের আগে বৈঠকে তৃণমূল কংগ্রেস। আজ দুপুরে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বৈঠকে থাকবেন জেলা এবং ব্লক সভাপতিরা। পঞ্চায়েতের আগে বৈঠকে তৃণমূল কংগ্রেস। আজ দুপুরে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের বৈঠকে থাকবেন জেলা এবং ব্লক সভাপতিরা। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পুরোপুরিভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস শুরু করেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বঞ্চনাকে তারা পঞ্চায়েত নির্বাচনের প্রচার ইস্যু করতে চলেছে এবং এই আন্দোলনকে তারা দিল্লিমুখী করতে চায় এবং সে কারণেই হচ্ছে বিভিন্ন ব্লক থেকে যে সই সংগ্রহ অভিযান তারা সেটা শুরু করছে। জানিয়ে দিল্লিতে যাবেন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে আলিপুরদুয়ারে ঘোষণা করেছেন। তো আজকে সমস্ত ব্লক একই সঙ্গে হচ্ছে জেলা বাছাই করা বিধায়ক তাদেরকে নিয়ে তিনি বৈঠক করবেন। বিকেল 3টের সময় ভার্চুয়ালি বৈঠক হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে এখন থেকে বিভিন্ন বুথে যেতে চাইছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই বুথের প্রচারের ক্ষেত্রে কোন কোন ইস্যুকে সামনে রাখা হবে সেই সংক্রান্ত গাইডলাইন আজকে বৈঠক থেকে দেওয়া হবে বলে তৃণমূল সূত্রে খবর। বেশ, একেবারে ধন্যবাদ আবির। কথা বলছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। অবরোধ মুক্ত খেমাশুলের জাতীয় সড়ক। আপাতত খেমাশুলের জাতীয় সড়কে অবরোধ শিথিল করা হলো। আগামীকাল পর্যন্ত জাতীয় সড়কে অবরোধ শিথিল। অবরোধ মুক্ত খেমাশুলের জাতীয় সড়ক। আপাতত খেমাশুলের জাতীয় সড়কে অবরোধ শিথিল করা হলো। আগামীকাল পর্যন্ত জাতীয় সড়কে অবরোধ শিথিল। কিসে বরফ গড়ল, বিস্তারিত সেই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু সিং। রাজু, অবরোধ মুক্ত খেমাশুলের জাতীয় সড়ক, কিসে বরফ গড়ল? দেখো, ইতিমধ্যে অবরোধ মুক্ত হয়েছে জাতীয় সড়ক 4 নম্বর। এই জাতীয় সড়ক অবরোধ মুক্ত হওয়াতেই আবার স্বাভাবিকভাবে যান চলাচল শুরু হয়েছে। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় ট্রাফিক ব্যবস্থা নেওয়া হয়েছে, কারণ এই 5 থেকে 7 দিন ধরে যেভাবে টানা লাগাতার অবরোধ চলছিল তার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন দূরপাল্লার গাড়িগুলো আটকে ছিল এবং সেক্ষেত্রে সেই সমস্ত গাড়িগুলো যাতে সঠিক নিয়ন্ত্রণে যায় এবং তাদের গন্তব্যস্থলে ঠিকঠাকভাবে পৌঁছায় তার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গায় ট্রাফিকের ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে। কারণ এই অবরোধের জেরে অধিকাংশ যে সমস্ত মানুষজন রয়েছে তারা যেমন সাফার করেছে এই 7 দিন ধরে অবরোধের জেরে সমস্যা, ঠিক তেমনই সব থেকে বড় সমস্যা সাফার হয়েছে বিভিন্ন জায়গা থেকে যে গাড়িগুলো এসেছিল পণ্যবাহী মাল বা অন্যান্য যে গাড়িগুলি তা বিভিন্ন জায়গাতে একবার জানতে চাইবো। আজ সকালেও আমরা সেই ছবিও দেখিয়েছিলাম যে অবরোধ চলছিল, তারপরে অবরোধ উঠে গেল। কিসের আশ্বাসে তারা অবরোধ তুলে নিলেন অবরোধকারীরা? দেখো, তাদের বক্তব্য ছিল যে তাদেরকে যে চিঠি দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের তরফ থেকে আলোচনার বিষয়ের জন্য, সেই চিঠি যতক্ষণ না তাদের কাছে এসে পৌঁছায় ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলছিল। আর সকালবেলায় সেই চিঠি এসে তাদের কাছে পৌঁছায় এবং তাদের চিঠি হাতে পাওয়ার পরেই তারা এই যে অবরোধ কর্মসূচি ছিল তা শিথিল করে নিয়েছেন এবং আগামীকাল তারা রাজ্য সরকারের সাথে আলোচনায় বসবেন এবং সেখানে আলোচনার পরেই সিদ্ধান্ত হবে তাদের আগামী দিনে কর্মসূচি রয়েছে। কারণ তাদের যে ঘাগরঘাটের কর্মসূচি রয়েছে তারা করে চলেছেন, কিন্তু যে অবরোধ কর্মসূচি ছিল তা তারা তুলে নিয়েছেন, এমনটা জানানো হচ্ছে এই কর্মী সমাজের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ। বেশ বেশ, ধন্যবাদ রাজু। কথা বলছেন আমাদের প্রতিনিধি রাজু সিং এর সঙ্গে। আমি চাই আলোচনাটা হোক এবং সেটা কাগজে কলমে এটাকে তুলে কি হবে একটা বলছি তো ভুল আছে না, এটা রিলিজ হবে ওই জায়গাটা রাখবো না আমরা নিশ্চয়ই। প্লিজ আমি থাকছি এখানে, আমি তোমাদের সঙ্গে থাকছি, আমরা চেঞ্জ করে দিচ্ছি প্লিজ। না ঠিক আছে, চেঞ্জটা করে দেন প্লিজ। কালকে আমাদের সঙ্গে ডিএম সাহেব ছিলেন, আমাদের এসপি সাহেব ছিলেন, এখানকার নেতৃবৃন্দ ছিলেন। তারা যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সরকার সেই সিদ্ধান্তে আমাদের সঙ্গে আছেন যে আমরা কালকে একটা মিটিং বৈঠক করতে পারবো। প্রবলেম নিয়ে এরা রাস্তায় এসেছেন, সেই প্রবলেমটা ওনারা কালকে গিয়ে বৈঠকে বলতে পারবেন। আমরা ট্রাফিকের জন্য প্রচুর রকম ফোর্স নিয়ে এসেছি, আপনি দেখতেই পাচ্ছেন, যাতে কোনো অনেকক্ষণ কি গাড়ি বন্ধ থাকলে লোকে খুব স্পিডে বেরোতে চায়, তাই আমরা বেশি করে লোক এনেছি, বেশি করে পুলিশ রাখা হবে যাতে ট্রাফিকের কোনো অ্যাক্সিডেন্ট না হয়। আর প্লাস এখানকারও যারা মানুষ আছেন তারাও আমাদের সঙ্গে আশা করছে সাহায্য করে এই তাড়াতাড়ি এই রাস্তাটা খুলে দেবেন। আমরা নবান্নে চিফ সেক্রেটারির সঙ্গে যে বৈঠক, ওই বৈঠকে অংশগ্রহণ করতে রাজি হয়েছি। আমরা অবরোধ শিথিল করার জন্য কাল কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। বর্তমানে পত্র প্রাপ্তির পর আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি, এখন থেকে আগামীকাল বৈঠক পর্যন্ত অবরোধ আমরা শিথিল করে নিচ্ছি আপাতত। আগামীকাল বৈঠকের পর তার ফলাফল বিবেচনা করে ঘোষণা করা হবে। ঐতিহাসিক সাইকেল র্যালি যেমন শিডিউল ছিল তা অব্যাহত থাকবে দাবি, এবং দাবি নামে এটা পর্যন্ত আমাদের ঘাগরঘাটা যে কর্মসূচি, অনেকগুলো কর্মসূচি রয়েছে, সেটা কিন্তু আমরা চালিয়ে যাব।
সামনেই পঞ্চায়েত ভোট, আর পঞ্চায়েত ভোটের আগে কৌশলী তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুরের তপনে আদিবাসী মহিলাদের দণ্ডি কাটিয়ে দলে ফেরানোর অভিযোগে অপসারিত জেলা মহিলা সভানেত্রী। প্রদীপ্তা চক্রবর্তীর বদলে দায়িত্বে আদিবাসী মহিলা স্নেহলতা হেমব্রম। সামনে পঞ্চায়েত ভোট, তার আগে দক্ষিণ দিনাজপুরে আদিবাসী মহিলাদের দণ্ডি কাটিয়ে দলে ফেরানোর অভিযোগে অস্বস্তিতে পড়েন তৃণমূল। রবিবারই প্রদীপ্তা চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হলো জেলা মহিলা সভানেত্রীর পদ থেকে। প্রদীপ্তা চক্রবর্তীর বদলে দায়িত্বে আদিবাসী মহিলা স্নেহলতা হেমব্রম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় কিছু সাংগঠনিক রদবদল হয়েছে। জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছিলেন, তার পরিবর্তে নতুন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নাম স্নেহলতা হেমব্রম, বালুঘাট ব্লকের বাসিন্দা। তিনি উপস্থিত রয়েছেন। দল ব্যবস্থা নিয়েছে, কিন্তু তরজা থামছে না। জেলার মহিলা তৃণমূলের যিনি দায়িত্বে, সেই দায়িত্ব বদল হয়ে গিয়েছে। বীরবা হাঁসদা, যাকে যে শুভেন্দু অধিকারী বলল আমার জুতার নিচে রাখি, তার বিরুদ্ধে তো ব্যবস্থা হয় না, বিজেপি একটা নিন্দাও করে না। কৈলাস বিজয়বর্গীয় বলছেন স্বল্প বসনা বা নোংরা পোশাক পরা মহিলারা হচ্ছেন শূর্পণখা, রাক্ষসী। তখন মনে হয় না মহিলাদের অসম্মান করা হচ্ছে? তৃণমূল কংগ্রেস নিন্দা করেছে, ব্যবস্থা নিয়েছে। আরে সরিয়ে দিয়ে কি হবে? এ ধরনের অমানবিক কুরুচিপূর্ণ কাজ যারা করেছে তাদের তো গ্রেপ্তার করা উচিত। আমরা তো গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেস এই কাজ করে চলেছে। মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য কাউকে সরিয়ে দিচ্ছে, কোনোটা একটা বিবৃতি দিয়ে নিন্দা প্রকাশ করছে। কি ব্যবস্থা নিয়েছেন? ভারতের বর্তমান রাষ্ট্রপতির সম্পর্কে মন্তব্য করেছেন, তাকে তো পুরস্কৃত করা হচ্ছে। বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেন 200 জন তৃণমূল কর্মী। পরের দিনই কয়েকজন মহিলা তৃণমূলে ফেরত যান। তৃণমূলে ফেরার আগে দণ্ডি কাটেন কয়েকজন আদিবাসী মহিলা। ভুল বুঝিয়ে বিজেপির ফ্ল্যাগ ধরানো হয়েছিল, সেই সমস্ত সাধারণ মহিলারাই তাদের ভুল বুঝতে পেরে প্রায়শ্চিত্ত করার জন্য বিবেক দংশনে আজকে আমাদের বালুরঘাট কোর্ট মোড় থেকে গণ্ডি কাটতে কাটতে জেলা পার্টি অফিসে এসেছিল। টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। নিয়োগ দুর্নীতি তদন্তে আইওদের নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরা। অর্পিতা, দেখো, যেটা জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবার তদন্তে গতি আনার জন্য সিবিআই এর একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করলো সিবিআই আধিকারিকরা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সিবিআই এর 7 জন অফিসারকে নিয়ে আসা হয়েছে। আগামী 30শে মার্চ পর্যন্ত, অর্থাৎ 2 মাসের জন্য তাদেরকে পাঠানো হলো কলকাতা সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চে। এবং এই যে 7 জনের মধ্যে কে কে রয়েছে সেই বিষয়ে তোমাকে জানাই। নিউ দিল্লির EO3 এর সিবিআই এসপি কল্যাণ ভট্টাচার্য, বিশাখাপত্তনমের ডিএসপি সিবিআই সঞ্জয় কুমার সামাল, ভুবনেশ্বরের সিবিআই ডিএসপি EO7 এর গিরিশ কুমার প্রধান, রাঁচির ডিএসপি সিবিআই ইওবি কৃষ্ণ কুমার সিং, ভোপাল সিবিআই এসিবির ইন্সপেক্টর প্রদীপ কুমার প্যাটেল, বিশাখাপত্তনমের এসিবি সিবিআই ইন্সপেক্টর অজয় কুমার তুমাল্লা এবং ধানবাদের এসিবি সিবিআই সাব ইন্সপেক্টর অবিনেশ কুমার। এদের 7 জনকে দ্রুত যে যেখানে রয়েছে তাদেরকে সেখান থেকে রিলিজ করে দ্রুত তাদেরকে কলকাতা পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কারণ কিছুদিন আগে কলকাতা থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এমন কিছু তদন্তে নতুন নাম আসছে এবং সেখানে কার্যকারিতা করানোর জন্য এত পরিমাণে এখানে অফিসার নেই। সেই কারণেই কিন্তু এই 7 জন অফিসারকে নিয়ে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। বেশ বেশ, অর্পিতা আমাদের সঙ্গে থাকো। আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, অয়নশীলকে জেরা করে নয়া তথ্য। অয়নের পুরো দুর্নীতির টাকা পৌঁছে যেত প্রভাবশালীদের কাছে, এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। আরো বিস্তারিত বলবে। অয়নশীলকে জেরা করে নতুন তথ্য উঠে আসছে, আরো বিস্তারিত বলবে অর্পিতা আমাদের সঙ্গে রয়েছে। অর্পিতা,
দেখো, অয়নশীলকে জেরা করে ইডির হাতে নয়া তথ্য। সেখানে জানা গিয়েছিল যে অয়নশীল পুরসভার নিয়োগ দুর্নীতিতে প্রায় 12 কোটি টাকা তুলেছিলেন এবং সেই তথ্য সামনে রেখে যখন তাকে জেরা করা হয় সেই বিষয়ে জানা যায় যে শুধু 12 কোটি নয়, অয়নশীল প্রায় 40 কোটি টাকা তিনি তুলেছেন এই পুরসভার বেআইনি নিয়োগের ক্ষেত্রে। তবে ইডির কাছে অয়নশীল জানিয়েছে এই 40 কোটি টাকা তিনি নিজের কাছে তিনি রাখেননি। 40 কোটি টাকার মধ্যে 20 থেকে 25% কমিশন তিনি পেতেন, বাকি 75 থেকে 80% চলে যেত নির্দিষ্ট পুরসভার প্রভাবশালী ব্যক্তিদের কাছে। এবার এই অয়নশীলের বয়ান নিয়োগে প্রভাবশালীদের ব্যক্তিদের তালিকা তৈরি করলো ইডির আধিকারিকরা এবং সেই তালিকা আগামীকাল অয়নশীলকে যখন ইডির বিশেষ আদালতে পেশ করা হবে তখন এই প্রভাবশালীদের নাম সেখানে পেশ করা হবে। এর আগে অয়ন জানিয়েছিল যে 12 কোটি টাকার তিনি তুলেছিলেন বিভিন্ন হার্ড ডিস্ক এবং তাকে জেরা করে পাওয়া গিয়েছিল, কিন্তু সেই হিসাবকে যখন সামনে রেখে আবারও তাকে জেরা করা হয় সেই সময় অয়নশীল তিনি জানান যে সেই সংখ্যাটা কিন্তু অনেক বেশি, সেই সংখ্যাটা প্রায় 40 কোটি টাকা, অর্থাৎ পুরসভার বেআইনি নিয়োগ থেকে প্রায় 40 কোটি টাকা তুলেছিলেন ইডির হাতে ধৃত এই অয়নশীল এবং যার মধ্যে 20 থেকে 25% অয়নশীল পেলেও বাকি 75 থেকে 80% চলে যেত প্রভাবশালীদের কাছে। এবার সেই প্রভাবশালীদের উপর নজর ইডির আধিকারিকদের। বেশ বেশ, একেবারে ধন্যবাদ অর্পিতা। কথা বলছেন আমাদের প্রতিনিধি অর্পিতা হাজরার সঙ্গে। চোখ রাখবো পরবর্তী খবরের দিকে। বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এনআইএ তলব, বকটুইয়ের হোটেল মালিক ম্যানেজারকে তলব করা হচ্ছে। গত বছর বীরভূমে বিপুল বিস্ফোরক উদ্ধার হয়, ধৃত রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মী নুরুজ্জামান। আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, কি জানা যাচ্ছে? তো দিন কয়েক আগে কিন্তু প্রত্যেকটি জায়গায় তল্লাশি করা হয়েছিল এনআইএর পক্ষ থেকে, পাশাপাশি নুরুজ্জামান বলে এক ব্যক্তিকে বিকাশভবন থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় বিস্ফোরক পাচার কাণ্ডে কিন্তু যে সমস্ত তথ্য উঠে আসে একাধিক ব্যক্তির, তারই পরিপ্রেক্ষিতে মূলত নিউ টাউনের যে এনআইএ দপ্তর সেখানে কিন্তু বকটুই যে হোটেল, সেই হোটেলের মালিক এবং ম্যানেজারকে ইতিমধ্যে তলব করা হয়েছে। বকটুইয়ের এই হোটেলে বিস্ফোরক বিক্রি পাশাপাশি পাচারের সময় ডিল করতো নুরুজ্জামান, এমনটাই কিন্তু এনআইএ রাজধানী জিজ্ঞাসাবাদ করে। এই নুরুজ্জামান কতদিন ধরে হোটেলে আসতো এবং কার কার সঙ্গে হোটেলে আসতো, কি বিষয়ে কথাবার্তা বলতো, তাদের কি রেজিস্ট্রেশন করা ছিল হোটেলে, এই সমস্ত তথ্য যেমন পেতে চাইছে এনআইএ। পাশাপাশি কারণ নুরুজ্জামানের থেকে বেশ কিছু সন্দেহভাজন ব্যক্তির যে নাম উঠে এসেছে, একাধিক সংগঠনের নাম উঠে এসেছে জিজ্ঞাসাবাদে, অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক তার কাছে পাওয়া গিয়েছিল এবং এই সমস্ত বিষয়ে সেখানে বসেই কিন্তু একেবারে হোটেলে বসে ডিল করা হয়েছিল, এই তথ্য উঠে এসেছে এনআইএর কাছে। সেই কারণেই হোটেলের মালিক এবং ম্যানেজার এই দুজনকে আজকে তলব করা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার বিষয়ে সেই সমস্ত তথ্য ব্যক্তি এবং সংগঠনের কারা কারা কাজ করতো, তারা আসতো, এই সমস্ত তথ্য জানার জন্যই মূলত হোটেল মালিক ও ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তারা যখন আসতো কোন কোন ব্যক্তি, তাদের কি কি তথ্য নেওয়া হয়েছিল, ডকুমেন্টস নেওয়া হয়েছিল, এই সমস্ত গোটা বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং তাদের বয়ান লিপিবদ্ধ করতে চায় এনআইএ আধিকারিকরা। মূলত আর কারা সংগঠনের সঙ্গে জড়িত তাদের খোঁজ পেতে চাইছে এনআইএ আধিকারিক, সেই কারণেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ করা হবে বলে এমনটাই সূত্রপাত জানতে পারা যাচ্ছে। বেশ, একেবারে ধন্যবাদ অনুপ। কথা বলছিলেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তীর সঙ্গে। গত বছর বীরভূমে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়, ধৃত রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মী বিকাশ ভবন থেকে গ্রেফতার করা হয় এনআইএ। পুলিশের বাজেয়াপ্ত করা বিস্ফোরক ঘুরপথে পৌঁছত ধৃতদের কাছে। আর এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এনআইএ তলব, বকটুইয়ের হোটেল মালিক এবং ম্যানেজারকে তলব করা হচ্ছে। গত বছর বীরভূমে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়, ধৃত রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মী নুরুজ্জামান। বকটুইয়ের হোটেলেই বিস্ফোরক এবং বিক্রি এবং পাচার করা হতো, ডিল করা হতো সেখানে, এমনটাই এনআইএ সূত্রে। আসছি পরবর্তী খবরে। এবার পাড়ায় পাড়ায় স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি সেন্টারে হবে পুরো স্বাস্থ্যকেন্দ্র। স্থায়ী হেলথ সেন্টারের পাশাপাশি স্যাটেলাইট হেলথ সেন্টার। কলকাতা পুরসভার উদ্যোগ, অচল কমিউনিটি হল বদলে যাবে স্বাস্থ্যকেন্দ্রে। স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে চাইছে কলকাতা পুরসভা। এদের লক্ষ্য প্রতিটি ওয়ার্ডে স্থায়ী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি, অতিরিক্ত থাকবে স্যাটেলাইট হেলথ সেন্টার। যে কমিউনিটি সেন্টারগুলো চলছে না, দীর্ঘদিন ধরে ভাড়াপত্তর হয়নি, কেউ ইউজও করেনি, সেখানে আমরা যদি সেটা আমাদের হেলথ ইউনিটের থেকে দূরে হয় তাহলে ওয়েলনেস ক্লিনিক, স্যাটেলাইট হেলথ সেন্টার করার জন্য প্রপোজাল আছে। ভাবনা স্যাটেলাইট হেলথ সেন্টারের, কিন্তু জায়গা কোথায়? ঠিক হয়েছে অচল কমিউনিটি সেন্টারগুলিকে বদলে ফেলা হবে স্বাস্থ্যকেন্দ্রে।
প্রথম পর্যায়ে 30টি স্যাটেলাইট হেলথ সেন্টার তৈরি হবে। সূত্রের খবর, এর জন্য ইতিমধ্যেই কলকাতায় 16টি কমিউনিটি সেন্টার চিহ্নিত করা হয়েছে। আপাতত 5টি কমিউনিটি সেন্টার পুরসভার স্বাস্থ্য বিভাগের হাতে যাচ্ছে। এর মধ্যে অন্যতম 11 নম্বর ওয়ার্ডের মোহনবাগান লেনের কমিউনিটি হল। স্বাস্থ্যকেন্দ্র হলে তো সুবিধা হবে, কেননা বাড়ির কাছে একটা স্বাস্থ্যকেন্দ্র খুবই হলে হঠাৎ কোনো অসুস্থ হলো, কোনো হলো, সেটা তো খুবই কাজে লাগবে। হিসেবে মতো দুটোই দরকার। যদি কমিউনিটি দল উঠে যে স্বাস্থ্যকেন্দ্র হয় সেটাও ভালো লাগবে আমাদের। যে সমস্ত কমিউনিটি হলগুলো কম চলে সেইগুলোকে এবার স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্র করবে কলকাতা পুরসভা। ক্যামেরা রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কোঅর্ডিনেটর অজিত মাইতি সম্পর্কে বিস্ফোরক ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। 7 এপ্রিল ঝাকরা হাই স্কুল মাঠে তৃণমূলের সভা থেকে শুভেন্দুর প্রসঙ্গ তুলে বিজেপি বিধায়ক শীতল কপাটকে কটাক্ষ অজিত মাইতির, আর তারই পাল্টা জবাবে অজিত মাইতি প্রসঙ্গে বিস্ফোরক বিজেপি বিধায়ক। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতি সম্পর্কে বিস্ফোরক ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। 7 এপ্রিল ঝাকরা হাই স্কুল মাঠে তৃণমূলের সভা থেকে শুভেন্দুর প্রসঙ্গ তুলে বিজেপি বিধায়ক শীতল কপাটকে কটাক্ষ অজিত মাইতির, আর তারই পাল্টা জবাবে অজিত মাইতি প্রসঙ্গে বিস্ফোরক বিজেপি বিধায়ক। পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল কোঅর্ডিনেটর অজিত মাইতি সম্পর্কে বিস্ফোরক ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। 7 এপ্রিল ঝাকরা হাই স্কুল মাঠে তৃণমূলের সভা থেকে শুভেন্দুর প্রসঙ্গ তুলেই বিজেপি বিধায়ক শীতল কপাটকে কটাক্ষ করেন অজিত মাইতি, আর তারই পাল্টা জবাবে অজিত মাইতি প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য বিজেপি বিধায়কের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত, আরো বিস্তারিত বলবে। সুকান্ত, একটু জানতে যাবে যে কি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। দেখো জুমেলা, চন্দ্রকোনা ঝাঁগড়াতে শুভেন্দু অধিকারীর জনসভা হয়েছিল এবং তার পাল্টা সভা হয়েছিল তৃণমূলের। এ সভায় উপস্থিত ছিলেন অজিত মাইতি, সায়নী থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য সকলে। সেই সভা শেষে সাংবাদিকদের তিনি অজিত মাইতি একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন যে ঘাটালের শীতল কপাট নিয়ে, এবং শুধু শীতল কপাট নয়, খড়গপুরের বিধায়ক হিরণ এবং শীতল কপাট সবাই তৃণমূলে যোগ দেবে, এইরকম একটা বার্তা দিয়েছিলেন অজিত মাইতি। এবং তাকেই সেই বার্তার উপরেই দাঁড়িয়ে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন যে অজিত মাইতি এইসব পাগলের গোলাপের বকছেন, এবং এছাড়াও অনেক রকম ভাবে অজিত মাইতিকে কথা শুনিয়েছেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। বেশ, একেবারেই। এবং আপাতত ধন্যবাদ সুকান্ত। গত 7 এপ্রিল ঝাকরা হাই স্কুল মাঠে তৃণমূলের সভা থেকে শুভেন্দুর প্রসঙ্গ তুলে বিজেপি বিধায়ক শীতল কপাটকে কটাক্ষ করেছিলেন অজিত মাইতি। কি বলেছিলেন শোনাবো একবার। কোন ক্রমে 1000 ভোটে শীতল কপাট জিতে গেছে, আর বিরোধী দলনেতা ওকে একটু পাম খাইয়ে, মানে যে যা নয় তাকে সেইটা দেখানোর চেষ্টা করছে। যেমন হিরণকে পাম খাইয়ে যে যা নয় সেটা দেখানোর চেষ্টা করছে। সেটা আশা করছি লোকসভা ইলেকশনে আমি বিরোধী দলনেতাকে সেই দেখানোটা বন্ধ করে দেবো। আর এই প্রসঙ্গে শীতল কপাট তিনি কি বলেছেন শোনাবো। এই তৃণমূল কংগ্রেসের কয়েকটা রেজিস্টার ডাকাত আছে, তার মধ্যে অজিত মাইতি একটা। আমার মনে হয় না এরকম ডাকাতের কথাকে উত্তর দেওয়া দরকার আছে। তবু কয়েকটা কথা উনি যখন বলেছেন, আমরা প্রত্যেকেই জানি যে উনি বিভিন্ন কয়লা, বালি, পাথর খাদানের সঙ্গে যুক্ত আছে। উনি বারে বারে চেষ্টা করেন শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করার জন্য, কারণ উনি জানেন যে কোনো মুহূর্তে ওনাকে ওই জেলখানায় যেতে হতে পারে। সেই জন্য যোগাযোগ করে, উনি যোগাযোগের রাস্তা পাচ্ছেনই বলে এই ধরনের মন্তব্য করছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কোঅর্ডিনেটর অজিত মাইতি। অজিত বাবু, আপনাকে শীতল কপাট তিনি বলছেন রেজিস্টার ডাকাত বলছেন আপনাকে, আপনার মন্তব্য কি বলবেন? এখন কি বলবো, আমাকে সেদিন ঝাঁকড়ার মিটিং এ প্রচুর লোক হয়েছে। এখন শীতল বাবুরা তো লোকজন করতে পারেননি, 2-3 হাজার লোক, আমাদের হাজার হাজার লোক হয়ে গেছে। এটা একটা জেলাসি হয়েছে। তারপর আমাকে সাংবাদিকরা ধরেছে যে হিরণ কি আসবে, তো আমি কথা প্রসঙ্গে বলেছি দেখুন এরকম হিরণ, শীতল কপাট এদের কাউকেই এখন আমাদের দরকার নেই, আমরা কাউকে দলে নেব না, আমাদের অনেক এমএলএ আছে, প্রয়োজন হলে জানাবো। এই কথাটা ওর গায়ে একটু ফোসকা পড়েছে, আর তাই
এই সমস্ত কথাবার্তা ও বলবার চেষ্টা করছে। একটা কথা বলি শুনুন, ওর মেদিনীপুরের টপোগ্রাফিক্যাল সিচুয়েশন সম্পর্কে কোনো ধারণা নেই। কেন, এই প্রথমবার এমএলএ তো, রাজনীতি বেশি দিন করেনি, তাই মেদিনীপুরে পাথর আছে আমি জানি না, মেদিনীপুরে কয়লা আছে আমি জানি না, এটা ও জানতে পারে, আমি জানি না কোথায় আছে। আমি অনেকদিন ধরে মেদিনীপুরের রাজনীতি করছি। আর দ্বিতীয় কথা, আমি কার সাথে যোগাযোগ করছি না করছি এটা শীতল কপাট ভালো করে জানে, আমার দল ভালো করে জানে, বাংলার মানুষ জানে। আমার ক্যারেক্টার কি, আমি কিভাবে রাজনীতি করি সেটা বাংলার মানুষ ভালো করে জানে। শীতল কপাটের কাছে সার্টিফিকেট নিয়ে আমাকে চলতে হবে না। আর ডাকাতদের রেজিস্ট্রেশন এটা শীতল কপাটরা হয়তো করে, আমরা কোনোদিন ওই পথে যাইনি, ওটা ভাববার চেষ্টাও করি না। ওরা এই সমস্ত রেজিস্ট্রেশন করে, বুঝলেন। তবে শীতল কপাটের বক্তব্য আমাদের জেলার মানুষ গুরুত্ব দেয় না, কারণ আমি বলেছিলাম যে ঘাটাল কোনোভাবে একটা ফাঁকতালে জিতে গেছে, তো এই লোকসভা নির্বাচনে ঘাটাল আমরা 25,000 ভোটে হারাবো। আর শীতল কপাট দ্বিতীয়বার বিধায়ক থাকবে না, সেটা আগেও বলেছি, এখনো বলছি। বেশ, ধন্যবাদ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল লাইম অ্যান্ড অরেঞ্জ ডিশওয়াশ। স্পার্কল ডিশওয়াশ, ডাবল শক্তি এলো, দাগ দুর্গন্ধ গেল। শুধু স্ট্রং নয়, মাইথন স্ট্রং, মাইথন স্টিল, নির্মাণের মানদণ্ড। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, অর্থাৎ খেমাশুলির দিকে নজর রাখবো, কারণ অবরোধ মুক্ত খেমাশুলির জাতীয় সড়ক। গতকাল রেল অবরোধ উঠে যায় এবং আজ খেমাশুলির জাতীয় সড়কের অবরোধ মুক্ত, কারণ আপাতত খেমাশুলির জাতীয় সড়কে অবরোধ শিথিল। আগামীকাল পর্যন্ত জাতীয় সড়কে অবরোধ শিথিল, কারণ আগামীকাল নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে বসবেন কর্মী সম্প্রদায়ের মানুষ এবং সেই 6 দিন পর অবরোধ মুক্ত হলো খেমাশুলির জাতীয় সড়ক। আরো একবার জানিয়ে রাখি, অবরোধ মুক্ত হলো খেমাশুলির জাতীয় সড়ক। 6 দিন পর খেমাশুলির জাতীয় সড়ক অবরোধ শিথিল। আগামীকাল পর্যন্ত জাতীয় সড়কে অবরোধ শিথিল, কারণ আগামীকাল নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের পরে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন, এমনটাই কর্মী সম্প্রদায়ের তরফে জানানো হয়েছে। তবে আপাতত অবরোধ মুক্ত খেমাশুলির জাতীয় সড়ক। 6 দিন পর অবরোধ মুক্ত খেমাশুলির জাতীয় সড়ক। সরাসরি চলে যাব, রাজু রয়েছে আমাদের সঙ্গে, রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, 6 দিন পর অবরোধ মুক্ত হলো খেমাশুলির জাতীয় সড়ক, কি বলছেন অবরোধকারীরা? দেখো, অবরোধকারীদের কাছ থেকে যেটা জানা গেছে যে তাদের কাছে যে চিঠি আসার কথা ছিল সেই চিঠি ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং সেই চিঠি পাওয়ার পরেই তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানে গিয়ে রাজ্য সরকারের সাথে তাদের এই আলোচনা হবে। মূলত তাদের যে দাবিগুলো রয়েছে সেই সমস্ত দাবি নিয়ে তাদের আলোচনা হবে, কারণ যে চিঠি গতকাল এসেছিল সেখানে আদিবাসী কর্মী সমাজের নামে এসেছিল। ইতিমধ্যে যে চিঠি ইতিমধ্যে এসে পৌঁছেছে সেখানে পশ্চিমবঙ্গ কর্মী সমাজের নামেই এসেছে। সেই চিঠি পাওয়ার পরেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের যে রাস্তা অবরোধ রয়েছিল সেই রাস্তা অবরোধ আপাতত স্থগিত রাখা হচ্ছে এবং তুলে নেওয়া হচ্ছে এবং স্বাভাবিকভাবে সমস্ত যান চলাচল আবার আগের মতো স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে যাবে। কিন্তু তাদের আলোচনা যতক্ষণ চলবে ততক্ষণ এই রাস্তা অবরোধ খোলা থাকবে, কিন্তু আলোচনার পরে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত মোতাবেক তারা আগামী দিনের যে তাদের পরিকল্পনা রয়েছে বা তাদের যে এই আন্দোলনের রূপরেখা কোন দিকে যাবে তা ঘোষণা করবেন। ইতিমধ্যে প্রশাসনের যে আধিকারিকরা এখানে এসে পৌঁছেছিলেন তাদের সাথে কথা বলেছেন, তারা জানিয়েছেন যেটা তাদের হাতে যে চিঠি পৌঁছাবার কথা ছিল সেই চিঠি তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তারা সরকারের সাথে আলোচনায় বসবেন। ইতিমধ্যে তাদের তরফ থেকে সেই সমস্ত ব্যারিকেড রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে যাতে স্বাভাবিক পরিস্থিতি আগের মতো ফিরে আসে। একেবারেই রাজু, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, অবরোধ মুক্ত খেমাশুলি জাতীয় সড়ক এবং যেই চিঠির জন্য অপেক্ষা করছিলেন অবরোধকারীরা সেই চিঠি এসে পৌঁছেছে এবং আগামীকাল তারা নবান্নে মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠকে যা সিদ্ধান্ত হবে তারপরে তারা পরবর্তী পদক্ষেপ নেবেন। মুখ্য সচিবের সঙ্গে কর্মীদের 3 সদস্যের বৈঠক। এবং রাজু, যে ছবি সকালবেলা আমরা দেখেছিলাম বা তুমি যে ছবি সকালবেলা তুলে ধরেছিলে যেখানে যে জাতীয় সড়ক অবরোধের ফলে সাধারণ মানুষের একটা সমস্যার সম্মুখীন হচ্ছিল, এখন ঠিক কি ছবি? দেখো, ইতিমধ্যে ব্যারিকেডগুলো সরিয়ে ফেলা হয়েছে এবং রাস্তা খুলে ফেলা হয়েছে, সেক্ষেত্রে সমস্ত যান চলাচল শুরু হয়েছে। প্রশাসনের তরফ থেকে
ফোর্স নিয়ে আসা হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় যে সমস্ত গাড়িগুলো আটকে রয়েছে তারা হয়তো তাদের গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য হয়তো তাড়াহুড়ো করে খুব দ্রুত গতিতে যেতে পারে। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে সমস্ত জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে এখানে গাড়িগুলোকে সঠিকভাবে নিয়ে যাওয়া যায়, বা যে সমস্ত দূরপাল্লা যে গাড়িগুলো আটকে রয়েছে তারা বিভিন্ন নিজেদের গন্তব্যস্থলে পৌঁছাবার জন্য যে গতি তারা নেবেন সেই গতিকে যাতে নির্ধারণ করা যায়। বিভিন্ন জায়গায় যেমন পুলিশের তরফ থেকে ট্রাফিক বসানো হচ্ছে, কারণ ট্রাফিকের মাধ্যমেই সেই গন্তব্যস্থলগুলোতে যাতে গাড়িগুলো পৌঁছায়, কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য পুলিশের একটা কড়াকড়ি ব্যবস্থাপনা রয়েছে। ধন্যবাদ রাজু। অবরোধ মুক্ত খেমাশুলি জাতীয় সড়ক। আপাতত খেমাশুলি জাতীয় সড়কে অবরোধ শিথিল এবং 6 দিন পর অবরোধ তুললেন, তবে আগামীকাল পর্যন্ত জাতীয় সড়কে অবরোধ শিথিল। আগামীকাল নবান্নের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক এবং সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্তের পরেই তারা পরবর্তী পদক্ষেপ জানাবেন, এমনটাই কর্মীদের তরফে জানানো হয়েছে।